নমস্কার বন্ধুরা, আজকের থেকে একটা নতুন জিকে সিরিজ অর্থাৎ জিকে রেগুলার একটা জিকে ডোজ দেওয়ার ব্যবস্থা করলাম তোমাদের জন্য। বিভিন্ন পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল, এমনভাবে এই সিরিজটাকে আমি ম্যানেজ করেছি যাতে প্রত্যেকটা পরীক্ষা, সেটা স্টেট লেভেলেরই হোক অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি বা এসএসসি লেভেলের যে সমস্ত পরীক্ষা বা এমটিএস বা রেলওয়ের পরীক্ষা, সমস্ত পরীক্ষাতেই এই প্রশ্নগুলো কাজে লাগবে। আর এই প্রশ্নগুলো দেখতে থাকো তোমরা, এমন তো না যে একটা পরীক্ষাই দেবে, বিভিন্ন পরীক্ষা দাও। তাই এই প্রশ্নগুলো স্ট্যাটিক জিকে এই সিরিজে থাকবে, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে। 25টা করে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে 25টা করে প্রশ্ন থাকবে, তোমাদের জন্য খুবই উপকারী। তাই এই সিরিজটি রেগুলারভাবে চলতে থাকবে। উইকলি 3টে থেকে 4টে এই ভিডিওগুলো দেওয়া হবে। তাই তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল অপশনটি প্রেস করে নিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া কর্মসংস্থানের বিভিন্ন ব্যাপার স্যাপার, যেমন কোথায় কি ভ্যাকেন্সি বেরোলো, সেগুলো আমাদের চ্যানেল থেকে আপডেট দেওয়া হয়। তাই তোমরা সেগুলোও জানতে পারবে। অতি অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থেকো। আর পারলে অতি অবশ্যই আমাদের যেটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেটা জয়েন হয়ে যেও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তাহলে প্রথম যেটা প্রশ্ন স্ট্যাটিক জিকের, আমরা দেখে নেব, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? তোমাদের জন্য 3 থেকে 4 সেকেন্ড সময় থাকবে, গেস করতে পারো তোমরা। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? অপশনগুলো ছিল লাহোর, দিল্লি, বোম্বে, লখনৌ। তো এর যেটা সঠিক উত্তর, আমরা দেখে নেব এর সঠিক উত্তর কোথা হবে। তো অপশন লাহোর। সো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের অপশনে হবে লাহোর। সো বিখ্যাত পাকিস্তান প্রস্তাব আমাদের লাহোরে পাস হয়েছিল, এবং কোন সময় পাস হয়েছিল সেটা অনেক সময় জিজ্ঞেস করে। সেটা 1940 সালে। 1940 সালে এই প্রস্তাবটি পাস হয়েছিল। আমরা নেক্সট দেখব 2 নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশনগুলো হলো মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, জওহরলাল নেহেরু। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে রাসবিহারী বোস। রাসবিহারী বোস। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো বা কালো আইন বলা হতো? অপশনগুলো হলো রাওলাট অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, এবং অপশন ডিতে আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট। সো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের অতি অবশ্যই জানতে হবে এবং বিভিন্ন পরীক্ষাতে আসে, সেটা হলো রাওলাট অ্যাক্ট কোন সময় এটা কার্যকারী করা হয়েছিল। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে 1919 সালে। অতি অবশ্যই মনে রাখবে। এবং এই ঘটনার, এই যে আইন, এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো অতি অবশ্যই। এবং এই যে রাওলাট অ্যাক্ট, এটার আরেকটা নাম আছে, পপুলারলি নোন অ্যাজ রাওলাট অ্যাক্ট, কিন্তু এর যেটা পুরো নাম সেটা হলো অ্যানার্চিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট। অ্যানার্চিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট। তো আমরা নেক্সট প্রশ্ন দেখব 4 নম্বর প্রশ্ন, যেটা হলো নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। এই মন্তব্যটি কে করেছিলেন? নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কে করেছিলেন? অপশনগুলো হলো মোহাম্মদ ইকবাল, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ, এবং লাস্ট অপশন আছে আব্দুল গফর খান। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। আমরা নেক্সট দেখব যে কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? অপশনগুলো হলো মোহাম্মদ আলী জিন্নাহ, আলী ভাতৃদ্বয়, ডক্টর জাকির হোসেন, এবং ফখরুদ্দিন আলী আহমেদ। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে আলী ভাতৃদ্বয় বা আলী ব্রাদার্স, যেটাই বলো তোমরা। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? অপশনগুলো হলো পলাশির যুদ্ধ 1757, বক্সারের যুদ্ধ 1764, তৃতীয় মহীশূর যুদ্ধ 1790 থেকে 92, চতুর্থ মহীশূর যুদ্ধ 1799। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ। সো কোথায় আছে? অপশন বিতে আছে বক্সারের যুদ্ধ। এটা হয়ে গেল সঠিক উত্তর। পলাশির যুদ্ধের পর কিছুদিন পর আরেকটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের পর ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সর্বময় যে কর্তৃত্ব সেটা স্থাপিত হয়েছিল, সেটা হলো বক্সারের যুদ্ধ। এবং অনেক সময় জিজ্ঞেস করে এই বক্সারের যুদ্ধ কোন সময় হয়েছিল, সেটা দেওয়া আছে 1764 সালে।
এবং এই যুদ্ধের দুই পক্ষ কে কে ছিল? এক পক্ষ ছিল ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ আর্মি ছিল, এবং নেক্সট যে দ্বিতীয় পক্ষ ছিল সেখানে কে ছিল? মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাবের একটা কম্বাইন্ড ফোর্স ছিল। তো এই ঘটনা, তো বক্সারের যুদ্ধ আমার ইচ্ছা আছে যে এই প্রত্যেকটা যুদ্ধ ইতিহাসে যে ইভেন্টগুলো সেগুলোকে ধরে ধরে একটা করে ভিডিও বানানো, যেটা তোমাদের স্পেসিফিক ভিডিও হবে, তো খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি ভবিষ্যতে করতে পারবো, তোমরা সাথে থেকো। আমরা নেক্সট দেখবো 7 নম্বর প্রশ্ন হলো 1930 সালের 6ই এপ্রিল ভারতবর্ষের ইতিহাসে এই ডেটটা কি জন্য বিখ্যাত? অপশনগুলো হলো ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধীর দান্ডি অভিযানের সঙ্গে যুক্ত, অপশন সিতে আছে ভারত বিভাগের সঙ্গে যুক্ত, এবং অপশন ডিতে আছে বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত। তো 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ডান্ডি মার্চ, অর্থাৎ কোথায় আছে ডান্ডি মার্চ? অপশন বি, গান্ধীর ডান্ডি যে অভিযান বা ডান্ডি মার্চের সঙ্গে যুক্ত। কি জন্য যুক্ত? তো এখানে দেখো ডান্ডি মার্চের দুটো ডেট আছে, একটা শুরু স্টার্টিং আর একটা হচ্ছে এন্ড। তো স্টার্ট কবে হয়েছিল? স্টার্ট হয়েছিল 12ই মার্চ 1930 এবং এন্ড হয়েছিল 6 এপ্রিল 1930, অর্থাৎ এই ডেটে ডান্ডি মার্চ যেটা সেটা কমপ্লিট হয়েছিল। ইম্পর্টেন্ট। আমরা নেক্সট দেখবো 8 নম্বর, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসাবে ঘোষণা করেছিল? কোন দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসাবে ঘোষণা করেছিল? অপশনগুলো হলো 1 সেপ্টেম্বর 1946, সেকেন্ড 16 আগস্ট 1946, 16ই মে 1946, 4 ডিসেম্বর 1946। তো এর যেটা সঠিক উত্তর সেটা 8 নম্বর প্রশ্নের সেটা হয়ে যাবে 16ই আগস্ট 1946, 16 আগস্ট 1946। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। এবং এখানে এই যে ডাইরেক্ট মুসলিম লীগ ঘোষণা করেছিল প্রত্যক্ষ সংগ্রাম দিবস, তো এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে সেটা হলো ক্যালকাটা কিলিংস। এইটা কে অ্যানাউন্স করেছিল? মোহাম্মদ আলী জিন্না। আমরা নেক্সট দেখব 9 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই উক্তিটি কে করেছিলেন? তো এই প্রশ্নটা তোমাদের জন্য, তোমরা অতি অবশ্যই কমেন্ট করে উত্তরটা জানিও, আমি অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের। আমরা নেক্সট দেখব 10 নম্বর প্রশ্ন হলো যে কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? আসাম, বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে পাঞ্জাব। এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে পাঞ্জাবের সাথে যুক্ত ছিল। এবং এই প্রসঙ্গে বলছি যেটা স্ট্যাটিক জিকে, পাঞ্জাবের ক্যাপিটালের নাম কি? পাঞ্জাবের যেটা ক্যাপিটাল সেটা হলো চণ্ডীগড়। আমরা নেক্সট প্রশ্ন দেখব 11 নম্বর প্রশ্ন, যে পাকিস্তানের ধারণা প্রথম কে দিয়েছিলেন? পাকিস্তানের ধারণা প্রথম কে দিয়েছিলেন? মোহাম্মদ ইকবাল, জিন্নাহ, শওকত আলী, আগা খান। তো এর যেটা সঠিক উত্তর 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে ইকবাল, মোহাম্মদ ইকবাল, ইনি পাকিস্তানের ধারণা দিয়েছিলেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন হলো যে 12 নম্বর প্রশ্ন হলো ভারতের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি কি রকমের? একস্তরীয়, দ্বিস্তরীয়, ত্রিস্তরীয় বা চতুস্তরীয়? এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ত্রিস্তরীয়, অর্থাৎ 3টে লেয়ার আছে। 3টে লেয়ার কি কি আছে তাও আমি বলে দিচ্ছি। প্রথম যেটা হলো সেটা হলো গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় যেটা হলো পঞ্চায়েত সমিতি, এবং থার্ড যেটা লেয়ার সেটা হলো জেলা পরিষদ। তো এই হলো 3টে লেয়ার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষাতে এসেছে। আমরা নেক্সট প্রশ্ন দেখব 13 নম্বর প্রশ্ন হলো যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 280 নিচের কোনটির সঙ্গে যুক্ত? অপশনগুলো দেখব অর্থ কমিশন, পরিকল্পনা কমিশন, আন্তঃরাজ্য কমিশন, নদীর জল সংক্রান্ত ট্রাইব্যুনাল। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে অর্থ কমিশন। সো অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 14, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় নিচের কোনটিতে? অপশন এতে আছে পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে, উভয় কক্ষের যে কোনো একটিতে, লোকসভায় এককভাবে এবং রাজ্যসভায় এককভাবে। তো এর যেটা 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে। তো এটা হয়ে গেল এর অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 15, যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে জেলার বিচারককে নিযুক্তি করেন? ভারতবর্ষের যে কোনো রাজ্যের জেলার যে বিচারক তাকে কে নিযুক্তি করেন? অপশনগুলো হলো গভর্নর, হাইকোর্টের প্রধান বিচারক, রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার্স, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তো এর যেটা সঠিক উত্তর 15 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ গভর্নর। আমাদের যে কোনো জেলার যে ডিস্ট্রিক্ট জাজ তাদেরকে গভর্নর নিযুক্তি করেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 16, ভারতীয় সংবিধানের কোন তালিকায় রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতার বন্টনের কথা উল্লেখ আছে?
অপশনগুলো আছে প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা, ষষ্ঠ তালিকা, সপ্তম তালিকা। তো এর যেটা সঠিক উত্তর 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাবে সেভেন্থ শিডিউল অর্থাৎ সপ্তম তালিকা। আমরা নেক্সট দেখব 17 নম্বর প্রশ্ন হলো ইসিএফ এই কথাটির পুরো নাম কি? ইসিএফ এই কথাটির পুরো নাম কি? এটা প্রথম যেটা আছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, অপশন বিতে আছে ইকুইটি ক্যাশ ফ্লো, এনটিটি কনসেপ্ট ফান্ড এবং অপশন ডিতে আছে ওপরের কোনোটিই নয়। এর যেটা সঠিক উত্তর সেটা হলো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, ইসিএফ এর যেটা পুরো নাম সেটা হলো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। আমরা নেক্সট দেখব যে সকল নাগরিকের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা আছে? আর্টিকেলগুলো হলো আর্টিকেল 16, 17, 18, 19। তো এর যেটা সঠিক উত্তর 18 নম্বর প্রশ্নে সেটা হলো আর্টিকেল 19, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট দেখব যে কোন সময় থেকে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল? কোন সময় থেকে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল? অপশনগুলো হলো 15 আগস্ট 1947, 24 জুলাই 1948, 20 জানুয়ারি 1951, 26 জানুয়ারি 1951। তো এর যেটা সঠিক উত্তর সেটা 19 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 26 জানুয়ারি 1950 এই দিন থেকে কার্যকারী হয়েছিল। অ্যাকসেপ্ট করার ডেট আলাদা, কার্যকারী করার ডেট আলাদা, তো দুটো থেকে প্রশ্ন হয়। নেক্সট যেটা হলো 20 নম্বর প্রশ্ন হলো পিসিএ এই কথাটির পুরো নাম কি? অপশনগুলো হলো পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট, প্রিন্সিপাল অফ কর্পোরেট অ্যাকাউন্টিং, প্রম্পট কারেকশন অ্যাকশন এবং অপশন ডিতে আছে পাবলিক চ্যানেল এজেন্সি। তো এর যেটা সঠিক উত্তর 20 নম্বর প্রশ্নের সেটা আমাদের হয়ে যাবে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট দেখব 21 প্রশ্ন নাম্বার হলো 21 পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিচের কোনটি? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিচের কোনটি? জনগণের উন্নতিতে অংশগ্রহণ, রাজনৈতিক দায়বদ্ধতা, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, আর্থিক যোজন। তো 21 নম্বর প্রশ্নের সঠিক যেটা উত্তর সেটা হয়ে যাবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ সবার গণতান্ত্রিক যে অধিকার সেগুলো ফলানোর একটা প্লেস বা একটা প্ল্যাটফর্ম। তো নেক্সট আমরা দেখব যে ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার এই যে ঘটনাটা এটা একটি মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং আইনি অধিকার। তো এর যেটা সঠিক উত্তর সেটা 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আইনি অধিকার অর্থাৎ লিগ্যাল রাইট, অপশন ডি। এটা অনেক পরীক্ষাতে এসেছে। আমরা নেক্সট প্রশ্ন দেখব। প্রশ্ন নম্বর হলো 23 পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কোন সময় বলবৎ করা হয়েছিল? অপশনগুলো দেখব 1956, 1959, 1958, 1955। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1955। 1955 সালে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইনের সংস্কার করা হয়েছিল। আমরা নেক্সট দেখব যে ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, কোচিন, মুম্বাই, দিল্লি। তো এর যেটা সঠিক উত্তর সেটা আমাদের হয়ে যাচ্ছে কলকাতায় সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যেটা হেডকোয়ার্টার সেটা হলো কলকাতা। আমরা নেক্সট দেখব আজকের লাস্ট প্রশ্ন হলো কলকাতায় মেট্রো রেল পরিষেবা কোন সময় চালু হয়েছিল? 1885, 1884, 1886, 1889। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1884, 1984। এটা একটু চেঞ্জ করতে হবে তোমাদের, 1984 এই 1800 না, এগুলো সবই 1900, তো টাইপিং এরর আছে 1900। তো 1984 ভারত যে বছর বিশ্বকাপ জিতেছিল তার ঠিক পরের বছর অর্থাৎ 1983 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। নেক্সট 1984 ঠিক পরের বছর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, এটা ঠিক আছে, এটা অপশন বি। আর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 1984। তো বন্ধুরা এই ছিল আজকের 25টা প্রশ্ন, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং তোমাদের যদি এই সিরিজটা আমি তো চাই তোমরা সবাই অ্যাটেন্ড করো এই সিরিজটা, কারণ বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদেরকে আরো ভালো মার্কস জারি করার জন্য অবশ্যই হেল্প করবে। তাই যদি ভিডিও ভালো লাগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।